হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আজকে আজকে আবারও সিডিপি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তো এই টপিকটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একজন ভবিষ্যতের টিচার হতে চলেছেন। তাই আপনার মধ্যে টিচিং স্কিল রয়েছে কি না, বা আপনি একটা ক্লাসরুমকে ইন্টারেস্টিং করে তুলতে পারছেন কি না, এই সব কিছু আজকের এই টপিকের মাধ্যমে তুলে ধরব। তো মাইক্রো টিচিং অর্থাৎ আণবিক শিক্ষণ, এই টপিকটি ডাব্লিউবি প্রাইমারি টেট, আসাম টেট, ত্রিপুরা টেট, সুপার টেট এবং সিটেটের ক্ষেত্রে এই সমস্ত জায়গার সিলেবাসের সাথে এই টপিকটির মিল আছে। আজকে খুব সংক্ষেপে এই টপিকটার উপরে আপনার কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং শেষে কয়েকটি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে এখানে টোটালে 20টা এমসিকিউ রেখেছি। এই থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এমসিকিউ রেখেছি, মাইক্রো টিচিংয়ে রিপ্ল্যানিংয়ের জন্য সময় থাকে, অর্থাৎ মাইক্রো টিচিং করার জন্য রিপ্ল্যানিংয়ের জন্য কতটা সময় রাখা হয়। অপশন এ বলা হচ্ছে 0 মিনিট, মানে 0 মিনিট, এবং অপশন বিতে রয়েছে 6 মিনিট, অপশন সিতে রয়েছে 5 থেকে 10 মিনিট এবং অপশন ডিতে রয়েছে 12 মিনিট। তো এর সঠিক উত্তর কি হবে? পুরো কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে তখন আপনি এই ধরনের প্রশ্নগুলোর সঠিক উত্তর করতে পারবেন। এবং আজকালকার প্রশ্ন, এই পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো হয়, বিশেষত ডাব্লিউবি প্রাইমারি টেটের ক্ষেত্রে, সেইগুলো তো আলোচনা করবই। তার সাথে সাথে আসাম টেট, ত্রিপুরা টেট, এমনকি সি টেটের ক্ষেত্রে কী ধরনের এমসিকিউ হতে পারে, আজকে একেবারে আপনাদের সেই রকম টাইপের কোশ্চেনগুলো নিয়ে আনা হয়েছে। তো পুরো ভিডিওটা দেখবেন। আমার এই চ্যানেলে সিলেবাসের টপিক ধরে ধরে ভিডিও দেওয়া হচ্ছে আপনাদেরকে। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে, প্রথমেই বলবো হোয়াট ইজ মাইক্রো টিচিং, অর্থাৎ মাইক্রো টিচিং বা আণবিক শিক্ষণ। এই আণবিক শিক্ষণ বা মাইক্রো টিচিং কথাটা কি, বা কি জিনিস, কাকে বলে, এর কনসেপ্ট অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এই মাইক্রো টিচিংয়ের কনসেপ্টটাকে, এই ধারণাটাকে আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এই মাইক্রো টিচিংয়ের কী কী বৈশিষ্ট্য দেখতে পাই, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন টিচিং স্কিল, এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কী কী স্কিলগুলো ডেভেলপ হয়, বা কোন কোন স্কিলগুলো এখানে মানে গুরুত্ব পায়, সেই সমস্ত জায়গাগুলো আমরা আজকে আলোচনা করব। তারপরে বেসিক স্কিলস অর কোর স্কিলস টু প্র্যাকটিস, আপনি যে প্র্যাকটিস করেন, আপনি যে টিচিং দেন একজন, তো প্র্যাকটিস টিচিং করার সময়ে আপনার কি কি বেসিক স্কিলগুলো গুরুত্ব পায়, সেই জায়গাগুলো আজকে আলোচনার মাধ্যমে বলবো। তারপরে স্টেপস অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এই মাইক্রো টিচিংয়ের মাধ্যমে কতগুলো স্টেপ ফলো করে এই টিচিংটা দিতে হয়। আপনারা যারা ডিএলএড বা বিএড করেছেন তাদেরকে মাইক্রো টিচিং করতে হয়েছে। তো আপনারা মাইক্রো টিচিং করার সময়ে কি প্র্যাকটিস করার সময়ে কি কি বেসিক স্কিলগুলো মানে ছিল, সেই জায়গাগুলো আপনার কি কি স্কিলগুলো আপনার দেখা হয়েছিল। আপনি আপনি যখন পড়াচ্ছেন তার সামনে, আপনার সামনে একজন ডেমনস্ট্রেটর বা একজন টিচার আপনাকে দেখেন যে আপনি ঠিকঠাক করছেন কিনা, তো আপনি কোন দিকটা ওরা দেখে, তো সেই জায়গাটা হচ্ছে বেসিক স্কিলস টু প্র্যাকটিস অ্যান্ড স্টেপ। আপনি কতগুলো স্টেপের মধ্য দিয়ে এই মাইক্রো টিচিংটা শেষ করেন, তো এই মাইক্রো টিচিংটার মধ্যে কি কি স্টেপ রয়েছে সেই জায়গাগুলো বলবো। তারপরে বলা হচ্ছে সাইকেলস অফ মাইক্রো টিচিং, অর্থাৎ সাইকেল কি, এই মাইক্রো টিচিংয়ের একটা চক্র রয়েছে, একটা ধাপ রয়েছে। এই ধাপ বা চক্র কোন, এই যে সাইকেল বা চক্র রয়েছে, এই চক্রটা সম্পর্কে আপনাকে জানবো। এই জায়গাটা থেকে কিন্তু অনেক সময় বেশ 2-1টা প্রশ্ন কিন্তু এখান থেকে ঘুরে ফিরে দেই, যে অন স্ক্রিনে আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছিলেন কোশ্চিনটা, সেখানে কিন্তু এই সাইকেল অফ মাইক্রো টিচিং থেকে কোশ্চিনটা ছিল। এবং তারপরে আমরা বেস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, সেখানে অবশ্যই যুক্ত হবেন, কারণ যুক্ত হলে এইখানে যে সমস্ত এমসিকিউগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। ওকে, যদি টেলিগ্রামে পেতে অসুবিধা হয় বা না পান, তাহলে অবশ্যই টেলিগ্রামে খোলা আছে, ওখানে আমাকে কমেন্ট করবেন যে আমরা
আমাদের ওই এমসিকিউগুলো পাওয়া হয়নি। যে সমস্ত টপিকের উপরে এমসিকিউগুলো দেওয়া হয়নি অবশ্যই আমাকে একবার নক করে দেবেন, আমি আপনাদেরকে অবশ্যই সেগুলো দেব। হয়তো একটু সময় লাগছে, আমরা আপনাকে ধীরে ধীরে সমস্ত কিছুই আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে। ওকে, তো আরও একবার জানিয়ে রাখি যে আমি আপনাদের জন্য একটা অনলাইন কোর্স ম্যাথের, হ্যাঁ, আপনারা যারা প্রাইমারি টেট বা সিটেটের মতো এক্সামগুলো দিচ্ছেন বা রেলওয়ের এক্সামগুলো দিচ্ছেন বা ফুড ইন্সপেক্টরের পরীক্ষাগুলো দিচ্ছেন বা এমটিএসের, আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পরীক্ষাগুলো দেন না কেন, আপনার যে ম্যাথ বা গণিত বা অঙ্ক যে 30 মার্কের থাকে 30 মার্কস, সেখানে পুরো 30 মার্কস আপনাকে কভার করাবো। আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি 100% আপনি সাকসেস হবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা অনলাইন কোর্সটি নিতে পারেন। ওকে, তো শুরু করি আজকের ক্লাস। তো যেটা প্রথমেই বলছিলাম, মাইক্রো টিচিং। হোয়াট ইজ মাইক্রো টিচিং? আপনারা যারা ডিএলএড বা বিএড করেছেন তারা প্রত্যেকেই এই মাইক্রো টিচিংটার সাথে জড়িত। এখানে দেখুন একজন লাল কালারের আমি একজন টিচারকে দেখিয়েছি, ইনি অন্য কেউ না, সামনে যারা বসে আছেন তাদেরই একজন। ওকে, তাহলে আপনি যখন মাইক্রো টিচিং কলেজে পড়াচ্ছিলেন, প্র্যাকটিস করছিলেন, তখন কি হয়েছে, আপনারা স্টুডেন্টরাই আপনি গিয়ে পড়াচ্ছেন এবং তার সামনে আপনারই ফ্রেন্ডরা, আপনাদেরই বন্ধুরা, সহপাঠীরাই কিন্তু সামনের দিকে বসে থাকে। হ্যাঁ, তারপরে একজন টিচার, ক্লাস টিচারেরা বিএড কলেজে বা ডিএলএড কলেজের একজন টিচার আপনি কীরকমভাবে কেমনভাবে পড়াচ্ছেন সেটা কিন্তু তারা লক্ষ্য করে। ওকে, তো এই পুরো জিনিসটাকে হচ্ছে মাইক্রো টিচিং, বোঝাতে পারলাম? তো দেখুন, মাইক্রো টিচিং হলো এমন একটা টেকনিক যেখানে স্টুডেন্টরা, আপনি ধরুন একজন স্টুডেন্ট, তো এই আপনি ভবিষ্যতে টিচার হওয়ার জন্য কতগুলো স্কিল অর্জনের জন্য যে টিচিং করা, ট্রেনিং করা। ওকে, এটাই হচ্ছে মাইক্রো টিচিং, বোঝাতে পারলাম? আরও একবার বলছি, ভালো করে শুনুন কি বললাম। মাইক্রো টিচিং হলো এমন একটা টেকনিক যে যার মাধ্যমে একটা স্টুডেন্ট ভবিষ্যতে টিচার হওয়ার জন্য কতগুলো স্কিল অর্জন করার জন্য একটা ট্রেনিং করে থাকে। ওকে, এটাই হচ্ছে মাইক্রো টিচিং। আমি আপনাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য বলছি, এই টাইপেরই কোশ্চেনগুলো পরীক্ষায় হবে। ভালো করে এই কথাগুলোকে শুনুন এবং বুঝে খাতায় নোট করবেন। ওকে, দেখুন এখানে একটা পিপল টিচার বা স্টুডেন্ট টিচার বা লার্নার টিচার, বা আপনি যদি বলেন যে ছাত্র শিক্ষক বলতে পারেন। তো এই ছাত্র শিক্ষক মানে আপনি একজন ছাত্র, আপনি শিক্ষক হবেন। তো এই পিপল টিচার বা স্টুডেন্ট টিচার বা লার্নার টিচার বা ছাত্র শিক্ষক হলেন যারা প্রি সার্ভিস ট্রেনিং করেন, তারাই। যারা প্রি সার্ভিস ট্রেনিং, অর্থাৎ আপনি চাকরিতে যাওয়ার আগে আপনাকে একটা ট্রেনিং করতে হয়, সেই ট্রেনিংয়ে আপনি একজন স্টুডেন্ট হিসেবে যে ট্রেনিংটা করছেন, হ্যাঁ, টিচার পদে যাওয়ার জন্য, সেটাকেই বলা হচ্ছে মাইক্রো টিচিং। ওকে, তো এখানে একটা শর্ট টাইমের মধ্যে অনেক দক্ষতা, অনেক স্কিল অর্জন করাই হচ্ছে এই টিচিংয়ের একটা লক্ষ্য, বোঝাতে পারলাম? দেখুন, আপনি প্রফেশনালভাবে একজন গুড টিচার যেন তৈরি হতে পারেন, ভালো টিচার যেন হতে পারেন, তার জন্য আপনাকে কতগুলো ট্রেনিং কোর্স করতে হয়। হ্যাঁ, এই ট্রেনিং কোর্সটাকেই বলা হচ্ছে মাইক্রো টিচিং। ওকে, আপনি রিয়েল ক্লাসরুমে যাওয়ার আগে ধরুন আপনি সরকারি চাকরি পেয়ে আপনি ক্লাসে যাবেন, তার আগে আপনাকে অনেকগুলো প্র্যাকটিস করতে হয়। এই প্র্যাকটিস করা, এটাকে বলা হচ্ছে মাইক্রো টিচিং। দেখুন, এখানে আপনার বন্ধু বান্ধব, আপনার সহপাঠীরা, আপনার পিয়ার্সরা, আপনার ফ্রেন্ডরাই আপনার সামনে বসে থাকে। এরাই কিন্তু বাচ্চাদের মতো আপনার কথাগুলো শুনবে, আপনাকে প্রশ্ন করবে, আপনার কথা রিয়াক্ট করবে। হ্যাঁ, এখানে মোটামুটি 5 থেকে 10 জন পিয়ার্স থাকে এবং আপনাকে মোটামুটি 6 মিনিট মতো ক্লাসটা নিতে হয়। ভালো করে শুনুন, এই ক্লাসে মোটামুটি 5 থেকে 10 জন স্টুডেন্ট হাইস্ট থাকতে পারে। এই মাইক্রো টিচিংয়ে 5 থেকে 10 জন স্টুডেন্ট হয়, আপনার সহপাঠীরাই আপনার স্টুডেন্ট। ওকে, তো আপনিও এক সময় আপনার সহপাঠী কোনো এক সময় টিচার হবে এবং আপনিও ওই সময়ে একজন তার স্টুডেন্ট হবেন।
ওকে, অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি আপনার সহপাঠীরাই আপনার ছাত্র, ঠিক আছে। তো ওই ছাত্রগুলো থাকবে মোটামুটি 5 থেকে 10 জনের মতো। কতজন থাকবে? 5 থেকে 10 জন থাকবে, এবং ক্লাসটা হবে 6 মিনিটের। কত মিনিটের? ক্লাসটা হবে 6 মিনিটের, কারণ এই 6 মিনিটের মধ্যে শুধুমাত্র একটা স্কিল দেখা হয়। কটা স্কিল দেখা হয়? একটা স্কিল দেখা হয়, যে একটা স্কিল আপনাকে এইখানে ফোকাস করতে হবে, তুলে ধরতে হবে যে আপনি কোন স্কিলটা এখানে প্রকাশ করছেন। বুঝতে পারলাম? তো দেখুন, মাইক্রো টিচিংকে স্কেলড ডাউন টিচিংও বলা হয়। কি বলা হয় না, মাইক্রো টিচিংকে স্কেলড ডাউন টিচিংও বলা হয়। এই স্কেলড SCALED স্কেলড, এই স্কেলড টিচিং বলা হয়। স্কেলড ডাউন বলার কারণ হচ্ছে যে একটা নর্মাল ক্লাসের যে সাইজ তার থেকে অনেক ছোট হয়, এই জন্য একে বলা হচ্ছে স্কেলড ডাউন। কি বলা হয়? স্কেলড ডাউন টিচিং। ঠিক আছে, দেখুন এখানে ক্লাসের সাইজটা খুব ছোট্ট হয়, স্মল হয়। হ্যাঁ, এক ধরনের স্কিল এখানে প্র্যাকটিস করা হয়, একটা স্কিল এখানে প্র্যাকটিস করা হয়, এইটা আপনি বলবেন। কারণ এখানে খুব সহপাঠীরাই আপনার টিচার, আপনার স্টুডেন্ট হয়ে থাকে, ঠিক আছে, আপনার থাকে। তো বেসিক্যালি মাইক্রো টিচিংয়ের ধারণা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এটা নেওয়া হয়েছিল 1961 সালে। কত সালে বললাম? 1961 সালে। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে এর আগে একটা ধারণা দিয়েছিলাম, মনে আছে? ক্লাস যারা করেছেন তারা অবশ্যই মনে আছে। স্ট্যানফোর্ড কথাটা মনে আছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কোথায় বলেছিলাম? ইন্টেলিজেন্স টেস্ট পড়াতে গিয়ে, বুদ্ধির অভিক্ষা পড়াতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, হ্যাঁ, স্ট্যানফোর্ড সংস্করণ, ঠিক না? মনে পড়েছে? ওই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাইক্রো টিচিংয়ের ধারণাটা প্রথম প্রকাশ পায় আমেরিকার, ইউএসএতে। হ্যাঁ, ইউএসএ অর্থাৎ আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে 1961 সালে এই মাইক্রো টিচিংয়ের ধারণা প্রথম প্রকাশ পায়। তো প্রাথমিকভাবে এই মাইক্রো টিচিংয়ের কথা আপনাকে বলে রাখি, ডোয়েট ডব্লিউ অ্যালেন, ডোয়েট DWIGHT, ডোয়েট ডব্লিউ অ্যালেন, ALLEN, অ্যালেন, ডোয়েট ডব্লিউ অ্যালেন। এই ডোয়েট বা ডুইট বলতে পারেন, বা DW অ্যালেন, সংক্ষেপে DW অ্যালেন। এই DW অ্যালেন প্রথম বললেন যে মাইক্রো টিচিং ইজ এ scaled down teaching encounter in class size and time. Class size and time. DW অ্যালেন বললেন যে মাইক্রো টিচিং ইজ এ স্কেলড ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ অ্যান্ড টাইম। অর্থাৎ সাধারণ নর্মাল স্কুলে ছাত্র সংখ্যা যদি 40 জন থাকে, তবে এই মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আপনার ছাত্র সংখ্যা থাকবে 5 থেকে 10 জন, এবং নর্মাল ক্লাসের টাইম যদি 30 থেকে 40 মিনিট বা 45 মিনিটের হয়, তো এখানে কেবল একটা স্কিল প্র্যাকটিস করার জন্য, ওয়ান স্কিল প্র্যাকটিসের জন্য কেবল 6 মিনিট সময় দেওয়া হয়। অর্থাৎ পুরো সাইকেলের জন্য, এই যে আমি একটা সাইকেল বলেছিলাম যে সাইকেল অফ মাইক্রো টিচিং, এটা বলবো একটু পরে। তো ওই পুরো সাইকেলের জন্য 36 মিনিট সময় দেওয়া হয়। তো এই সম্পর্কে পুরোটা আমি একটু পরেই ডিটেলসে বলছি, ওকে। তো আমি আরেকটা কথা বলে রাখি, এই যে DW অ্যালেন, এই DW অ্যালেন ছাড়াও মাইক্রো টিচিংয়ের সাথে যাদের নাম জড়িত রয়েছে তারা হচ্ছেন রবার্ট ডব্লিউ বুশ, মনে রাখবেন, রবার্ট ডব্লিউ বুশ, এবং কিথ অ্যাচিসন, কিথ KEITH, কিথ অ্যাচিসন, ACHESON, অ্যাচিসন, কিথ অ্যাচিসন, ওকে। এবং এটা আমেরিকাতে প্রথম প্রকাশ পেয়েছিল 1961 সালে, কিন্তু ভারতে মাইক্রো টিচিং ইন্ট্রোডিউসড হয় প্রথম 1967 সালে। কি? 1967 সালে ডিডি তিওয়ারির দ্বারা এলাহাবাদ ইউনিভার্সিটিতে, ওকে। তো এই এলাহাবাদ ইউনিভার্সিটির থেকে ডিডি তিওয়ারি
TIWARI তিওয়ারি, এই DD তিওয়ারি দ্বারা প্রথম 1967 সালে মাইক্রো টিচিং ভারতে প্রথম এসেছে, হ্যাঁ, বা প্রকাশ পেয়েছে। তো এই একটা জিনিস ছিল। এরপরে আমরা জানবো মাইক্রো টিচিং অফ ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং। কি বললাম না, ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এই মাইক্রো টিচিংয়ের মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করি। আমি কি বললাম, একটু আগেই বললাম যে আপনি একজন শিক্ষক হচ্ছেন, তো ভাবী শিক্ষক হচ্ছেন, তো এই শিক্ষকের শিক্ষণ দক্ষতা, শিক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা এবং শিক্ষকরা যাতে প্রয়োজনীয় শিক্ষণ দক্ষতাগুলি টিচিং স্কিলগুলি যেন অর্জন করতে পারে, সেই জন্যই একটা পরিকল্পনা করা বা পরিকল্পিত একটা ব্যবস্থা করা, এটাই হচ্ছে মাইক্রো টিচিং, তাই না? তো মাইক্রো টিচিংয়ের বেশ কতগুলো উদ্দেশ্য রয়েছে, বেশ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। দেখুন, আমরা নর্মাল স্কুলের উদ্দেশ্য কি, যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করা, শিক্ষার্থীরা যেন ভালোভাবে বিষয়বস্তুটা আয়ত্ত করতে পারে সেটা তাদের সামনে প্রকাশ করা, তারা যেন সেই কাজে আপনার সহায়তা করা। কিন্তু মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে একজন শিক্ষকের আচরণের উন্নতি ঘটানো, একটা টিচার যেন আরও ভালো টিচারে পরিণত হয়, সেই ব্যবস্থাটা করাই হচ্ছে মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য। ওকে, এটা একটা পার্থক্য, এটা একটা জিনিস, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি আমরা। 2 নম্বর আমরা বলবো যে নর্মাল ক্লাসে এটা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু মাইক্রো টিচিংয়ে দেখুন, মাইক্রো টিচিংয়ে একটা মাত্র স্কিল অর্জন করতে হয়, একটা মাত্র স্কিলের ডেভেলপ ঘটানোর জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয় একটা টাইমে। ওকে, মানে 6 মিনিটের মধ্যে আপনার একটা স্কিল আপনি পড়াবেন বা দেখাবেন, এটাই হচ্ছে একটা স্কিল একটা টাইমে। ওকে, এটা একটা জিনিস। 2 নম্বরে হচ্ছে এখানে, অর্থাৎ মাইক্রো টিচিংয়ে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম থাকে, যেখানে 5 থেকে 10 জন থাকে মাত্র, এবং শিক্ষার্থীরা হয় আপনার সহপাঠী, তাই না? আপনার সমবয়সীরাই, আপনার সাথীরাই, আপনার পিয়ার্স, আপনার ফ্রেন্ড, এরাই হচ্ছে আপনার শিক্ষার্থী। ওকে, আর অন্যদিকে যদি আমরা এতে দেখি, অন্য একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে নর্মাল ক্লাসের সময়ে আমরা সময় পাই 40 থেকে 45 মিনিট, 40 থেকে 45 মিনিটের একটা ক্লাস হয় নর্মাল ক্লাস। কিন্তু মাইক্রো টিচিংয়ের সময় কত থাকে? 5 থেকে 10 মিনিট বা অত্যধিক 6 মিনিট থাকে। কত থাকে? 6 মিনিট থাকে বা 5 থেকে 10 মিনিটের থাকে। ওকে, এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে মাইক্রো টিচিংয়ে ফিডব্যাকের ব্যবস্থা থাকে, ফিডব্যাকের জন্য ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে। ওকে, আপনি কেমন পড়ালেন সেটা ভিডিও করা হয়, সেটা ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে, এবং আপনাকে দেখানো হয় যে আপনি কোথায় ঠিক করেছেন বা কোথায় ভুল করেছেন, আপনার ত্রুটিগুলো দূর করার জন্য এই একটা ব্যবস্থাপনার থাকে। তো অনেক জায়গায় হয়তো ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে না, তখন খাতা কলমে নোট করা হয় আপনি কেমন পড়ালেন সেটা। তো এই যে ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা কিথ অ্যাচিসনের নাম একবার বললাম আমি, ওই কিথ অ্যাচিসন নামে এক গবেষক এই ব্যবস্থাপনাটার শুরু করেছিলেন। কে না, কিথ অ্যাচিসন প্রথম এটা এই শিক্ষকের এই কাজের ব্যবস্থা করলেন যে ভিডিও টেপ রেকর্ডিং করা যেতে পারে। তবে প্রত্যেক জায়গায় হয়তো এই ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে না, তখন সাদা খাতা কলম ব্যবহার করেই এটা নোট করা হয়, ফিডব্যাকটা দেওয়া হয় আপনার। তো এই ছিল ক্যারেক্টারিস্টিক্সগুলো আপনারা জানতে হবে, এইগুলো জানলেই যথেষ্ট। নেক্সট চলুন, টিচিং স্কিল, অর্থাৎ আপনি একজন শিক্ষক, তো আপনার যে আচরণ, আপনার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলো কেমন হলো, হ্যাঁ, তো ওইগুলোর সেই বিহেভিয়ারের সমষ্টিগুলোকে বলা হচ্ছে স্কিল একজন টিচারের। তো সবসময় একজন টিচারের বিহেভিয়ার হবে অনুকরণযোগ্য। ওকে, অর্থাৎ যেগুলির দ্বারা একটা শিক্ষার্থীর মধ্যে আপনি চলবেন ফিরবেন, সেই সমস্ত জিনিসগুলো দেখেই যেন শিক্ষার্থীর মধ্যে একটা পরিবর্তন আসে, তো আপনার মধ্যে সেই স্কিলগুলো যেন ডেভেলপ হয়। ওকে,
মানে আপনার মধ্যে যেন সেই স্কিলগুলো থাকে, এই একটা হচ্ছে টিচিং স্কিল। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সহজেই শিখতে পারে তার জন্য আপনার দ্বারা, শিক্ষক মহাশয়ের দ্বারা সম্পাদিত শিক্ষামূলক কাজ বা শিক্ষামূলক আচরণের একটা সেট, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে টিচিং স্কিল। টিচিং বা একজন টিচার দ্বারা একটা আর্ট, যার ফলে একটা টিচার এবং স্টুডেন্টের মধ্যে কমিউনিকেশনটা সবচাইতে ইফেক্টিভ হয়। হ্যাঁ, এই টিচিং স্কিল এমন একটা জিনিস, শুধুমাত্র কিছু শিখে নিলাম এরকমটা না। আপনি পুরো আপনার চলাফেরা থেকে শুরু করে, আপনার ওঠা বসা থেকে শুরু করে, আপনার কথাবার্তা, সমস্ত কিছু, আপনার ড্রেস, সমস্ত কিছুই আপনার একটা স্কিল হবে। হ্যাঁ, বেসিক্যালি টিচার দ্বারা এমন কতকগুলো অ্যাক্টিভিটি, এমন কতকগুলো বিহেভিয়ার যা শিক্ষার্থীদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে, ওকে, ডিজায়ারেবল চেঞ্জ নিয়ে আসবে, এবং শিক্ষণকে যাতে খুব সুন্দরভাবে, টিচিং প্রসেসটাকে যেন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে এটা ইফেক্টিভ, মানে কার্যকরী একটা ফলাফল দেয়। টিচিং লার্নিং প্রসেসের মধ্য দিয়ে এটা একটা চলে। তো এই একটা টিচিং স্কিল। এই টিচিং স্কিল সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন, যে যেমন অ্যালেন, আমি DW অ্যালেনের কথা বললাম, তো তিনি এই টিচিং স্কিল বলেছেন 14 রকমের টিচিং স্কিলের কথা বলেছেন। কে বলেছেন? 14 রকমের কথা বলেছেন। কত রকম? DW অ্যালেন, এটা লিখে নেবেন। DW অ্যালেনের মতে টিচিং স্কিল হচ্ছে 14 রকমের। BK পাসি এর মতে টিচিং স্কিল হচ্ছে 13 রকমের। এগুলো নোট করুন, এগুলোও কিন্তু MCকিউ অনেক সময় থাকে। BK পাসি এর মতে টিচিং স্কিল কত রকমের? বলবেন 13 রকমের। অ্যালেনের মতে টিচিং স্কিল 14 রকমের, BK পাসির মতে টিচিং স্কিল 13 রকমের, এবং NCERT এর মতে টিচিং স্কিল 19 রকমের। কত রকমের? না, 19 রকমের, 19। হ্যাঁ, 19 রকমের। NCERTর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এগুলোর ফুল ফর্মগুলো একটু দেখে রাখবেন। NCERT, এন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এই একটা জিনিস। ওকে, তো এইগুলো একটু ভালো করে নোট করবেন, এগুলো জানতে হবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন ঘুরে ফিরে দিয়ে থাকে। এরপরে আমরা জানবো কিছু কোর অর বেসিক স্কিলস টু প্র্যাকটিস। ওকে, তো প্র্যাকটিস করার সময়ে আপনার বেশ কিছু স্কিলস দেখা হয় বা ফলো করতে হয় আপনাকে। তো এই জিনিসগুলো আমরা একটুখানি দেখব। প্রথমে হচ্ছে স্কিল অফ ইন্ট্রোডিউসিং এ লেসন, অর্থাৎ আপনি একটা পাঠ শুরু করবেন, যখন শিক্ষার্থীদের সামনে যে পাঠ শুরু করবেন, লেসনটা শুরু করবেন, তখন ইন্ট্রোডিউস করবেন, তো তার একটা দক্ষতা থাকা চাই। আপনি সরাসরি গিয়ে বলবেন না যে আজকে তোমাদের বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি মাইক্রো টিচিং পড়াচ্ছি, এইরকম বলা চলবে না। হ্যাঁ, এইরকমটা বলা চলবে না। আপনি যখন মাইক্রো টিচিং, ধরুন মাইক্রো টিচিং একটা টপিক তাকে পড়াচ্ছেন, তখন এই রকম করে বলতে হবে, হ্যাঁ, যে আজকে তোমাদের মধ্যে থেকে একজন এখানে এসো, তোমরা এখানে একটা বাচ্চাকে নিয়ে আসবেন, হ্যাঁ, সামনের দিকে নিয়ে আসবেন, এবং তাকে কিছু বোঝাতে বলবেন, শোনাতে বলবেন, ও তখন কিছু বোঝাবে। হ্যাঁ, তো আপনি তখন বোঝাবেন যে এই প্রসেসটাকে বলা হচ্ছে মাইক্রো টিচিং। ওকে, তো এই যে ইন্ট্রোডিউসিং, মানে কোনো একটা টপিক পড়াবেন, টপিকের নাম সরাসরি না বলে আপনি তাকে উদাহরণের মাধ্যমে একটা আপনার মধ্যে একটা ক্ষমতা থাকবে, আপনার মধ্যে একটা স্কিল থাকবে, যে স্কিলের মাধ্যমে একটা পয়েন্ট যে পড়াবেন, যে জিনিসটা পড়াবেন, আজকে ধরুন যোগ শেখাচ্ছেন কি বিয়োগ শেখাচ্ছেন, বা কোনো একটা টপিক শুরু করছেন, সেই টপিক বা একটা কবিতা শুরু করছেন, যা কিছু পড়ান না কেন, আপনি সরাসরি বলবেন না বাচ্চারা আজকে তোমাদেরকে এই টপিকটা শুরু করছি, এরকমটা বলা চলবে না। হ্যাঁ, একটা উদাহরণের মাধ্যমে, হ্যাঁ, এইটাকে শুরু করা যেতে পারে। ওকে, এই একটা স্কিল থাকা চাই, বেসিক স্কিল, এগুলো লাগবে আপনার। তারপরে যেটা বলবো, স্কিল অফ ইউজিং ব্ল্যাকবোর্ড। আপনি ব্ল্যাকবোর্ড ব্যবহার করার একটা ক্ষমতা থাকবে আপনার মধ্যে। আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আপনি লিখতে পারেন না,
হ্যাঁ, আপনি এক কর্নার থেকে, আপনি এক সাইডে থেকে লিখবেন, এমনভাবে লিখবেন ব্ল্যাকবোর্ডে যাতে আপনার সামনে যে স্টুডেন্টরা বসে থাকবে না, আপনার প্রত্যেকটা লেখা তারা যেন দেখতে পায়, আপনার দ্বারা যেন সেই লেখাগুলো আর না হয়ে যায়, আড়াল হয়ে না যায়। হ্যাঁ, যে কোনো একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছে না, সে হয়তো বেঁকে গিয়ে আপনার ব্ল্যাকবোর্ডে লেখাগুলো দেখছে, সেই রকমটা যেন না হয়। তো সেই ব্ল্যাকবোর্ড ব্যবহার করার একটা দক্ষতা থাকবে। ওকে, কোথায় কি লিখতে হয় ব্ল্যাকবোর্ডে গিয়ে, আপনি যে বোর্ডে গিয়ে লিখবেন ক্লাসরুমে, সেই বোর্ডে কোথায় কি লিখবেন সেটা, বা কিভাবে সেটাকে ক্লিয়ার করবেন, পরিষ্কার করবেন সেটা, বা সেই ব্ল্যাকবোর্ডটা যতগুলো কথা বলবেন সবগুলোই কথা যেন ব্ল্যাকবোর্ডে লেখা হয়, সমস্ত কিছুই কিন্তু একটা আপনার সেই ইউজ করা আপনার স্কিলটা থাকা চাই। ওকে, নেক্সট হচ্ছে স্কিল অফ কোশ্চেনিং, অর্থাৎ বাচ্চাদেরকে যে প্রশ্ন করবেন, তো প্রশ্ন কখন করবেন, কিভাবে করবেন, তার একটা স্কিল থাকা চাই। দেন আমরা স্কিল অফ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ আপনি কোশ্চেন করলেন, তার একটা উত্তর করলো, তো উত্তর করার সাথে সাথে আপনাকে কিছু একটা বলতে হয়, রিইনফোর্স, তারা যেন উদ্দীপিত হয়, তারা যেন আরও আগ্রহী হয় বলতে গিয়ে বলার, সেই ব্যবস্থাটা আপনার মধ্যে থাকবে। ওকে, দেন স্কিল অফ স্টিমিউলাস ভ্যারিয়েশন, অর্থাৎ স্টিমিউলাস ভ্যারিয়েশনের মানে আমি বোঝাতে চেয়েছি এখানে, আপনি ধরুন আপনি ক্লাসরুমে স্টিমিউলাস ভ্যারিয়েশন, অর্থাৎ স্টিমিউলাস মানে উদ্দীপক, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা হচ্ছে উদ্দীপক বা স্টিমিউলি। ওকে, এবং ছাত্ররা যেটা রেসপন্স করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। হ্যাঁ, তো এই যে স্টিমিউলাস বা এই স্টিমিউলাসের মধ্যে ভ্যারিয়েশন থাকবে, অর্থাৎ আপনি কখন কিভাবে পড়াচ্ছেন, কখনো আপনার ভয়েসটা আস্তে হবে, আবার কখনো হয়তো জোরও হবে। হ্যাঁ, আবার আপনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও বলতে পারেন, আপনি হাঁটা চলার মাধ্যমে বলবেন, কখনো দাঁড়িয়ে বলবেন, এই সমস্ত কিছু এগুলোর মধ্যে ভ্যারিয়েশন থাকবে। ওকে, এই একটা জিনিস, এই স্কিলগুলো আপনার মধ্যে থাকবে। তারপরে হচ্ছে স্কিল অফ এক্সপ্লেনিং, অর্থাৎ কোনো একটা জিনিস ব্যাখ্যা করবেন, তো ব্যাখ্যা করার মধ্যে আপনার যেন স্কিল থাকে এবং বাস্তবিকতার সাথে যেন সেগুলো মিল থাকে, সেই জিনিসটাও কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। এই হচ্ছে একটা স্কিল অফ এক্সপ্লেনিং এর কথা বললাম। দেন আরও একটা জিনিস যেটা হচ্ছে স্কিল অফ প্রবিং কোশ্চেন। ওকে, তো প্রশ্ন করতে করতে একটা বাচ্চাকে প্রশ্ন করতে করতে অনেক গভীরে নিয়ে চলে যেতে হবে, ডিপলি কোশ্চেন করা, প্রবিং কোশ্চেন্স, অর্থাৎ ডিপলি কোশ্চেন করা, অনেক ভেতর থেকে কোশ্চেন করা। হ্যাঁ, এই সমস্ত একটা বিষয়বস্তুকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে প্রশ্ন করে তার মানে ওই বিষয়বস্তুটার বিষয়বস্তুটাকে নিংড়ে নিয়ে এমনভাবে প্রশ্ন করবেন যেন পুরো পুরো বিষয়টা যেন ওর মাধ্যমে প্রকাশ পায়। তো এই রকম করে আপনাকে প্রশ্ন করতেও হবে, শুধুমাত্র এক্সপ্লেইন করলে হবে না, বাচ্চাদেরকে প্রশ্ন করতে হবে, বাচ্চাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় সেগুলো বুঝিয়ে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে স্কিল অফ ইলাস্ট্রেটিং উইথ এক্সাম্পলস, অর্থাৎ উদাহরণের সহিত বিষয়বস্তুকে তুলে ধরতে হবে। ওকে, সহজ সরল ভাষায় আপনাকে বিষয়বস্তুটাকে বোঝাতে হবে, যেমন তেমনই বাচ্চাদেরকে যখন পড়াবেন তাদের যেন পরিচিত সমস্ত জিনিসের মাধ্যমে উদাহরণ দিয়ে তারা যে সমস্ত জিনিসের সাথে পরিচিতি, সেই সমস্ত জিনিসের সেই উদাহরণ সাথে জিনিসগুলোর দিয়েই উদাহরণ দিতে হবে, দিয়ে বিষয়বস্তুটাকে তুলে ধরতে হবে। এই সমস্ত স্কিলসগুলো, অর্থাৎ এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই ধরনের স্কিলগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। ওকে, তো এই স্কিলগুলো প্র্যাকটিস করার জন্য আপনার মধ্যে থাকা চাই। দেন নেক্সটে আমরা জানবো স্টেপস অফ মাইক্রো টিচিং। এই মাইক্রো টিচিংয়ের কতগুলো স্টেপ থাকে, স্টেপ ফলো করতে হয় আপনাকে। যেমন 1 নম্বর আমরা বলবো স্টেপ 1-এ এরকম করে 8টা স্টেপের কথা বলা হয়েছে এখানে। স্টেপ 1 হচ্ছে স্কিল ডিফাইনিং। ওকে, তারপরে স্টেপ 2-এ ডেমনস্ট্রেশন বাই এক্সপার্টস, অর্থাৎ এই স্টেপ 1-এ স্কিলটা কী জিনিস সেটা একটু ডিফাইন করা হবে। দেন স্টেপ 2-এ ডেমনস্ট্রেশন বাই এক্সপার্টস,
অর্থাৎ এক্সপার্টরা যারা আপনাকে দেখছেন, আপনাকে ফলো করছেন, আপনি কিভাবে পড়াশোনা করছেন, পড়াচ্ছেন, ক্লাসরুমে আপনি কিভাবে পড়াচ্ছেন সেটা যারা দেখছেন, যারা অর্থাৎ এক্সপার্ট, তারা একবার কিন্তু ডেমনস্ট্রেশন দেবেন, হ্যাঁ, যে এইভাবে পড়াতে হয়, এইভাবে করতে হয়। তো এই এক্সপার্টস দ্বারা ডেমনস্ট্রেশনটা করা হয়। দেন 3 নম্বর স্টেপ 3তে প্রিপেয়ারিং মাইক্রো লেসন প্ল্যান, অর্থাৎ এখানে একটা ছোট লেসন প্ল্যান তৈরি করতে হয়, কারণ এখানে তো মাত্র একটা মাত্র আপনার স্কিল দেখা হবে। ওকে, তা আর আপনি সময়ও পাবেন 5 থেকে 10 মিনিটের সময় পাবেন, মানে একটা স্কিলের জন্য 6 মিনিট, আর কখনো আবার 12 মিনিটেরও হয়। তো আমরা গড়ে ওটাকে 5 থেকে 10 মিনিট বলে থাকি, এবং 5 থেকে 10 জন স্কুল থাকে। স্টেপ 4-এ বলা হচ্ছে টিচিং ইন স্মল গ্রুপস, অর্থাৎ 5 থেকে 10 জন স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেখানে টিচিং দেওয়া হয়। তারপরে স্টেপ 5-এ ডিসকাশন করা হয়, আলোচনা করা হয় বিষয়বস্তুটা। তারপরে স্টেপ 6-এ প্রি প্ল্যানিং করা হয়। স্টেপ 7-এ রিপ্ল্যানিং করা হয় স্টেপ 6-এ, এবং স্টেপ 7-এ রিটিচিং, এবং স্টেপ 8-এ রিইভ্যালুয়েশন মানে এখানে আপনাকে আপনার টিচিংয়ের ফিডব্যাক দেওয়া হয়, আপনার কোথায় কোথায় ত্রুটি থাকলো, সেই সমস্ত জিনিসগুলো দেখানো হয়, রিইভ্যালুয়েশন করা হয়। ওকে, তো এখানে 8টা স্টেপের মধ্যে 1 নম্বর স্টেপ এবং 2 নম্বর স্টেপ এগুলো তারাই করে, এক্সপার্টরা করে, এবং 8 নম্বর স্টেপটাও এক্সপার্টরাই করেন। হ্যাঁ, অর্থাৎ রিইভ্যালুয়েশন এটা কিন্তু আপনি করেন না, ওটা এক্সপার্টরা আপনার ফিডব্যাক আপনাকে দেয় যে আপনার কোথায় কি ত্রুটি রয়েছে। তো এই প্রথম 1টা 2টো আর লাস্টের একটা স্টেপ 8, এই 3টে হচ্ছে এক্সপার্ট দ্বারা, আর বাকি যে 5টা থাকে সেই স্টেপগুলো। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মাইক্রো টিচিং কতগুলো স্টেপ থাকে, তাহলে আপনি বলবেন 5টা, এই 8টা বলবেন না। হ্যাঁ, কারণ মাইক্রো টিচিংয়ে 5টা স্টেপ আপনাকে ফলো করতে হয়, সেই জন্য মাইক্রো টিচিংয়ের স্টেপ হচ্ছে 5টা। এখানে 8টা বলেছি, এই 8টা কিন্তু টোটাল স্টেপটা আমি দেখাবার চেষ্টা করেছি, কিন্তু এই 5টা হচ্ছে আপনার মাইক্রো টিচিংয়ে আপনাকে ফলো করতে হয়। ওকে, আচ্ছা চলুন সাইকেল অফ মাইক্রো টিচিং এটা একটু জানবো, তারপর আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা সাইকেল অফ মাইক্রো টিচিং, অর্থাৎ এখানে মাইক্রো টিচিংয়ের কতগুলো একটা চক্র রয়েছে। হ্যাঁ, যে এই চক্র, এই 5টা স্টেপ যে আমি বললাম, এই 5টা স্টেপের মধ্য দিয়ে, টোটাল 5টা স্টেপ রয়েছে, এই 5টা স্টেপের মধ্য দিয়ে একটা সাইকেল মানে একটা হয়। এই যে আমি একটা চক্র দেখাবার চেষ্টা করেছি, এই চক্রটার মাধ্যমে একটা মাইক্রো টিচিং ঘোরাফেরা করে। কেমন না, এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি, এরা একটা মাইক্রো টিচিংয়ে সাইকেল দিয়েছেন, এবং সেখানে 5টা স্টেপের জন্য মোট সময় দিয়েছেন 36 মিনিট। ওকে, প্রথমে প্ল্যানিং মানে যেটা আপনি বাড়ি থেকেই যেটা তৈরি করে নিয়ে যান, এটার জন্য সময় দেওয়া হয় না, কারণ আপনি এটা বাড়িতে তৈরি করছেন, বাড়িতে প্ল্যানিং করছেন। তারপরে স্কুলে গিয়ে টিচিং দিচ্ছেন, ক্লাসরুমে টিচিং দিচ্ছেন, এখানে 6 মিনিট টিচিংয়ের জন্য থাকে 6 মিনিট। তারপরে ফিডব্যাক মানে বাচ্চাদের কাছ থেকে আপনি যেটা ফিডব্যাক নিচ্ছেন, ওকে, সেটার জন্য একটা ফিডব্যাক মানে যেটা টিচিং পড়াচ্ছেন, তারপরে বাচ্চাদেরকে কোশ্চিন করছেন, এই যে একটা ফিডব্যাক, এটা হচ্ছে একটা 6 মিনিট থাকে। তারপরে রিপ্ল্যানিং করেন, ওর জন্য আপনার 12 মিনিট সময় দেওয়া হয়, এবং রিপ্ল্যানিংয়ের পরে আবার রিটিচিং করেন, ওটা আবার রিটিচিংয়ের জন্য 6 মিনিট থাকে। ওকে, এবং রিটিচিংয়ের পরে রিফিডব্যাক থাকে, ওটা আবার 6 মিনিটের জন্য থাকে। তো প্ল্যানিংয়ের জন্য কোনো সময় থাকে না, টিচিংয়ের জন্য 6 মিনিট, ফিডব্যাকের জন্য 6 মিনিট, রিপ্ল্যানিংয়ের জন্য 12 মিনিট, রিটিচিংয়ের জন্য 6 মিনিট, এবং রিফিডব্যাকের জন্য 6 মিনিট। টোটালে তাহলে ফিডব্যাকের জন্য 6, আর ফিডব্যাকের জন্য টিচিংয়ের জন্য 6, আর ফিডব্যাকের জন্য 6, 6, 6, 12, রিপ্ল্যানিংয়ের জন্য 12, 12, 12, 24, আর এখানে হচ্ছে আপনার টিচিং 24 আর 6, 30, ফিডব্যাকের জন্য 6 মানে 36। এই 36 মিনিট টোটাল, এই 36 মিনিট থাকে মাইক্রো টিচিং এর জন্য। ওকে, তো এইগুলো সম্পর্কে আপনারা একটু জানবেন। আমি আপনাদেরকে সাইকেল অফ
মাইক্রো টিচিং বোঝাবার চেষ্টা করলাম, মাইক্রো টিচিংয়ের কী স্টেপ রয়েছে, মাইক্রো টিচিংয়ের স্কিলগুলো কী কী রয়েছে সেই সমস্ত জায়গাগুলো, এবং মাইক্রো টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স এবং এর কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে মাইক্রো টিচিং অ্যাকচুয়ালি কী জিনিস। ওকে, অ্যাকচুয়ালি প্রফেশনাল টিচার হওয়ার জন্য আপনি যে টিচার ট্রেনিং কোর্সগুলো করছেন, হ্যাঁ, রিয়েল ক্লাসরুমে যাওয়ার আগে আপনার ফ্রেন্ডদের সাথেই সামনে আপনি গিয়ে যখন যেটাকে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করছেন, সেটা হচ্ছে একটা মাইক্রো টিচিং। এখানে আমি বললাম যে এটা বেসিক্যালি মাইক্রো টিচিংটা প্রথমে ইউএসএতে অর্থাৎ আমেরিকায় 1961 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রথমে এটা শুরু হয়েছিল। তারপরে ইন্ডিয়াতে 1967 সালে যেটা ডিডি তিওয়ারির দ্বারা প্রকাশ পেয়েছিল, এই একটা জিনিস। হ্যাঁ, তো তো এইগুলো জেনে রাখবেন। তারপরে আমরা এরপরে আমরা বেশ কতগুলো এমসিকিউ দেখে নেব। ওকে, তো যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে বা ক্লাস করতে যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার ক্লাসগুলো কেমন লাগছে, এবং পুরো ভিডিওটা আপনি পুরোটাই দেখবেন মন দিয়ে। ওকে, পুরো আপনারা আপনাদের যে সিলেবাস, পুরো সিলেবাসের উপরে মোটামুটি এখনও পর্যন্ত 70খানা ভিডিও সিডিপির উপরে, শুধুমাত্র সিডিপির উপরে 70খানা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে রেখেছি। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে দেখুন, সেখানে সিডিপি, ইভিএস, ম্যাথমেটিক্স এর ফোল্ডার করা রয়েছে। তো আপনার সিডিপি সিলেবাস, সিডিপির জন্য আপনারা যদি দেখেন তাহলে সিডিপির ফোল্ডারে ঢুকবেন, ওখানে দেখবেন প্রায় 70খানা এখনও পর্যন্ত ভিডিও দেওয়া হয়ে গেছে। তো প্রায় সিলেবাসের প্রায় শেষের দিকে আমরা এসেছি। তো সিলেবাস নিয়ে এরপরে আমরা নেক্সট ভিডিও দেব, কতগুলো হয়েছে বা কতগুলো বাকি রয়েছে সেই সম্পর্কে। সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপরে আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। কনসেপ্টের সাথে সাথে আমি আপনাদেরকে এমসিকিউগুলোও প্র্যাকটিস করাই। ওকে, তো চলুন এরপরে আমরা এমসিকিউগুলো দেখে নিই। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রো টিচিং এর লক্ষ্য হলো, অপশন এ শিক্ষকদের শিক্ষণ দক্ষতার বিকাশ, অপশন বি শিক্ষার্থীদের দক্ষতার বিকাশ, অপশন সি বিষয় সম্পর্কে আংশিক ধারণা অর্জন, নাকি অপশন ডি শিক্ষার্থীদের ফিডব্যাকের বিকাশ ঘটানো। তো মাইক্রো টিচিংয়ের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের শিক্ষণ দক্ষতার বিকাশ, অর্থাৎ আপনি যে ভবিষ্যতে শিক্ষক হচ্ছেন তার টিচিং স্কিলগুলোর বিকাশ করাই হচ্ছে এই মাইক্রো টিচিংয়ের লক্ষ্য, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, একটু তাড়াতাড়ি করে শেষ করবো আমরা। প্রশ্ন নম্বর 2 চলে যাই। দেখুন 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাইক্রো টিচিংয়ে রিপ্ল্যানিংয়ের জন্য সময় থাকে। তো মাইক্রো টিচিংয়ে রিপ্ল্যানিংয়ের জন্য সময় থাকে 0 মিনিট, অপশন বি 6 মিনিট, অপশন সি 5 মিনিট, অপশন ডি বলা হচ্ছে 12 মিনিট। তো রিপ্ল্যানিংয়ের জন্য সময় থাকে আপনার কাছে কত মিনিট না 12 মিনিট সময় থাকে। অপশন ডি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। কারণ আমি যে সাইকেলটার কথা বললাম, সেই সাইকেলে প্রথমে 1 নম্বরে বললাম প্ল্যানিং, 2 নম্বরে বললাম টিচিং, এই টিচিংয়ের জন্য 6 মিনিট টিচিং, তারপরে ফিডব্যাক, তারপরে রিপ্ল্যানিং, ওকে, তারপরে হচ্ছে আপনার রিটিচিং, তারপরে হচ্ছে আপনার ফিডব্যাক। ওকে, এই টোটাল এটা। তো প্রথমে টিচিং, তারপরে হচ্ছে ফিডব্যাকের জন্য 6, তারপরে রিপ্ল্যানিং থাকে 12, তারপরে আবার 6 রিটিচিং, তারপরে ফিডব্যাক আবার 6। ওকে, তো এই 36 মিনিট সময় থাকে। তো রিপ্ল্যানিংয়ের জন্য প্রশ্ন ছিল রিপ্ল্যানিংয়ের জন্য কত সময় থাকে, তো এইটা হবে রিপ্ল্যানিংয়ের জন্য 12 মিনিট। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই আপনাকে করতে হবে। যদি ক্লাস পুরোটা না করে থাকেন তাহলে কি করে বুঝবেন বলুন, তাহলে পুরো ক্লাসটা আপনাকে করতে হবে। আচ্ছা, চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি টিচিং স্কিলের সাথে সম্পর্কিত? ব্ল্যাকবোর্ড রাইটিং, নাকি সলভিং কোশ্চেন্স আর আস্কিং কোশ্চেন্স, নাকি উপরে সবগুলো? তো অবশ্যই উপরে সবগুলো। ব্ল্যাকবোর্ড রাইটিং অর্থাৎ টিচিং স্কিলের জন্য ব্ল্যাকবোর্ড ইউজ করা, আমি একটু আগে বলেছিলাম। তারপরে কোশ্চেন সলভ করা, কোশ্চেন জিজ্ঞাসা করা, তারপরে উপরে সবগুলোই, এই উপরে সবগুলোই কিন্তু টিচিং স্কিলের সাথে সম্পর্কিত। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলুন তারপরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। মাইক্রো টিচিংয়ের সাইকেল বা চক্র এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে। অপশন এ 30 মিনিট, অপশন বি 36 মিনিট, অপশন সি 40 মিনিট, অপশন ডি হচ্ছে 45 মিনিট। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 36 মিনিট।
একটু আগেই বললাম, হ্যাঁ, সাইকেলটা নিয়ে আপনাদেরকে দেখালাম, তাহলে অপশন সি বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 36 মিনিট, অর্থাৎ 36 মিনিট। চলুন নেক্সট প্রশ্ন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে বি কে পাসি। এই বি কে পাসির মতে টিচিং স্কিল হলো 3 রকম, 9 রকম, 13 রকম নাকি 19 রকম। তো বি কে পাসির মতে টিচিং স্কিল হচ্ছে 13 রকম, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে চলুন 6 নম্বর প্রশ্ন দেখে নিই। 6 নম্বর প্রশ্নে রাখা হয়েছে DW অ্যালেন এর মতে টিচিং স্কিল হলো অপশন এ 9 রকম, অপশন বি 13 রকম, অপশন সি 14 রকম, অপশন ডি 19 রকম। তো DW অ্যালেন টিচিং স্কিল সম্পর্কে 14 রকম স্কিলের কথা বলেছিলেন। ওকে, 14 রকম স্কিলের কথা বলেছেন, অপশন সি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে চলুন 7 নম্বর কোশ্চিন, NCERT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর মতে টিচিং স্কিল হলো, এই যে আমি একটু আগে বিকে পাসি, তারপরে DW অ্যালেন এবং NCERT প্রত্যেকেরই কথা বলেছিলাম, এখানেও আবার প্রশ্নগুলো রাখাও হয়েছে। অপশন এ হচ্ছে 5 রকম, অপশন বি 10 রকম, অপশন সি 14 রকম, অপশন ডি 19 রকম। তো বুঝতে পেরেছেন, এটা প্রশ্ন উত্তর সঠিক উত্তর হবে অপশন ডি 19 রকম। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন, মাইক্রো টিচিংয়ে ছাত্র সংখ্যা থাকে তো 2 থেকে 3 জন, 5 থেকে 10 জন, 15 থেকে 20 জন, 40 থেকে 45 জন। সঠিক উত্তর অপশন কোনটা হবে, কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই আপনারা এই প্রশ্নের কমেন্টে জানান তো কি হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন প্রশ্ন সংখ্যাটা লিখে, প্রশ্ন সংখ্যা অর্থাৎ 8 লিখে তারপরে কমেন্টে জানাবেন অপশন কোনটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাইক্রো টিচিংয়ের ক্লাসে কতগুলো স্কিল ডেভেলপের উপর জোর দেওয়া হয়েছে। তো মাইক্রো টিচিংয়ের ক্লাসে, মানে ক্লাসে বলতে একটা ক্লাসে কতগুলো স্কিল ডেভেলপের উপর জোর দেওয়া হয়েছে? 1টি স্কিল, 5টি স্কিল, 13টি স্কিল নাকি 19টি স্কিল? না, 1টি স্কিলের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মাইক্রো টিচিংকে বলা হয় অপশন এ স্কেলড ডাউন টিচিং, অপশন বি মিনিয়েচার টিচিং, অপশন সি সিমুলেটেড টিচিং নাকি উপরের সবগুলোই? তো পড়াতে গিয়ে আমি প্রায় প্রত্যেকগুলোর কথাই বলেছিলাম। স্কেল ডাউন টিচিং বলেছি, মিনিয়েচার টিচিং বলেছি, মিনিয়েচার মানে যেটা খুব সাইজে যেটা ছোট। ওকে, সিমুলেটেড টিচিং অর্থাৎ যেটা যার দ্বারা আপনি সেখানে কোনো কিছু শিখছেন, সিমুলেটেড অর্থাৎ অভিনয়ের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে যেটা শিখছেন, সিমুলেটেড টিচিং। ওকে, এগুলো নিয়ে এক একটা ক্লাস দিলেও শেষ হবে না, একটা পুরো 1 ঘন্টার মতো ক্লাস রয়েছে এগুলো, সিমুলেটেড টিচিং কী জিনিস এগুলোর উপরে। তো পরবর্তীতে হয়তো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো এই মাইক্রো টিচিংকে স্কেল ডাউন টিচিং বলা হয়, মিনিয়েচার টিচিং বলা হয়, সিমুলেটেড টিচিং বলা হয়। এগুলো মনে রাখবেন, উপরের সবগুলো তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলুন তারপরের প্রশ্ন বলা হচ্ছে কি 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে, প্রশ্নে রাখা হয়েছে মাইক্রো টিচিংয়ে শিক্ষার্থী শিক্ষকের ত্রুটি সংরক্ষণের জন্য, তাহলে যে টিচার থাকে, শিক্ষার্থী শিক্ষক অর্থাৎ যে টিচারটা মাইক্রো টিচিংয়ে যে পড়াচ্ছেন, আপনি যে পড়াচ্ছেন তার ত্রুটিগুলো সংরক্ষণের জন্য ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা করেন কে? তো এটাও কিন্তু আপনাদেরকে মনে রাখার জন্য আমি বলেছিলাম যে ভিডিও টেপ রেকর্ডিংয়ের ব্যবস্থা করেন কে। না, অপশন এ DW অ্যালেন, রবার্ট W বুশ নাকি কিথ অ্যাচিসন নাকি DD তিওয়ারি? তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মনে আছে তো? অপশন সি কিথ অ্যাচিসন, পড়ানোর সময় আমি বলেছি, অপশন সি হয়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আচ্ছা, আর এরপরে দেখুন 12 নম্বর প্রশ্ন, মাইক্রো টিচিংয়ে শিক্ষার্থী হলেন কারা? শিক্ষার্থী কারা থাকে? ক্লাস 1 থেকে 4 এর শিক্ষার্থীরা নাকি ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীরা নাকি ক্লাস 11 এবং 12 এর শিক্ষার্থীরা নাকি আপনার ক্লাসমেটসরা? তো কারা থাকে মাইক্রো টিচিংয়ের শিক্ষার্থী? না, অপশন ডি অর্থাৎ ক্লাসমেটসরা, বন্ধু বান্ধবরা, আপনার সহপাঠীরা, হ্যাঁ, আপনার পিয়ার্স গ্রুপরা। ওকে, তাহলে ক্লাসমেটসরা, অপশন ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার।
আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ধরনের এমসিকিউগুলোর পিডিএফ যদি ফ্রিতে নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যান, ওখানে দেখবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত থাকবেন। সেখানে আমরা সবসময় যেগুলো আপনার দরকার, যখন যেটা দরকার অবশ্যই আপনাকে সেটা প্রোভাইড করি ফ্রিতে। তো আপনার তাছাড়া যেটা দরকার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম গ্রুপে। আমি আপনাদের পাশে আছি সবসময়। চ্যানেলের সাথে থাকুন, আমি আপনাদের সবসময় যে কোনো সমস্যা সমাধানের জন্য রয়েছি পাশে। ওকে, এরপরে চলুন আমরা 13 নম্বর প্রশ্নটি দেখে নিই। কি বলেছে 13 নম্বর প্রশ্নে? বলা হয়েছে মাইক্রো টিচিংয়ের সূচনা হয়। তাহলে মাইক্রো টিচিংয়ের সূচনা হয় কত সালে? 1961 সালে, 1963 সালে, 1967 সালে নাকি 1970 সালে? কোনটা হবে সঠিক উত্তর? তো অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 1967টা হবে না, কারণ প্রশ্নে কি বলা হচ্ছে মাইক্রো টিচিংয়ের সূচনা হয় কত সালে। তো মাইক্রো টিচিংয়ের সূচনা হয়েছিল ইউএসএতে, আমেরিকায়। আমি একটু আগেই বললাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। ওকে, তো 1961 সালে কিন্তু এই প্রথম এই মাইক্রো টিচিংয়ের সূচনা হয়। ওকে, আচ্ছা। আর ডিডাব্লিউ অ্যালেনি কিন্তু এই মাইক্রো টিচিংয়ের সূচনা করেছিলেন। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন চলুন, 14 নম্বর প্রশ্ন। কি বলেছে? ডিডাব্লিউ অ্যালেন কোন বিশ্ববিদ্যালয়ের ছিলেন? তো অপশন এ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের, অপশন বি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের, অপশন সি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, অপশন ডি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের। তো অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের। ওকে, আচ্ছা, এরপরে চলুন 15 নম্বর প্রশ্ন। ভারতে মাইক্রো টিচিং চালু করেন কে? মাইক্রো টিচিং চালু করেন ভারতে? ডিডাব্লিউ অ্যালেন, বিকে পাসি, কিথ অ্যাচিসন নাকি ডিডি তিওয়ারি? তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডিডি তিওয়ারি। ওকে, তো অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 1967 সালে আমাদের মাইক্রো টিচিং চালু হয় ভারতে। ওকে, আচ্ছা আচ্ছা 16 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডিডি তিওয়ারি কবে ভারতে মাইক্রো শিক্ষা বা মাইক্রো টিচিং চালু করেন? ও তো বলতে গিয়ে বলে দিয়েছি প্রশ্নে 15 নম্বরের সময়ই। তাহলে বুঝে গেছেন এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। অপশন এ 1961, অপশন বি 1963, অপশন সি 1967, অপশন ডি 1970। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি 1967 সালে মাইক্রো টিচিং ভারতে চালু হয়, আর ইউএসএতে প্রথমে 1961 সালে। ওকে, আচ্ছা 16টা কোশ্চিন আমাদের কমপ্লিট হয়েছে, আর মাত্র 4টা কোশ্চিন রয়েছে, আমরা তাড়াতাড়ি করে একটু দেখে নিই। 17 নম্বর কোশ্চিনটা দেখুন। ক্লাসে পাঠদানের সময় একজন ছাত্র একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তো শিক্ষকের কি করা উচিত? অপশন এ তাকে অবিলম্বে সঠিক উত্তর দিতে হবে, তাকে অবিলম্বে সঠিক উত্তর দিন, নাকি অপশন বি উত্তরের জন্য বিরতির পরে শিক্ষার্থীকে আসতে বলুন। তো তাকে অবিলম্বে সঠিক উত্তর দিবেন, নাকি সঠিক উত্তর দেওয়ার জন্য তাকে বিরতির পরে অর্থাৎ টিফিনের পরে তাকে আসতে বলবেন, নাকি অপশন সি কোনো মনোযোগ দেবেন না এবং আপনার শিক্ষা চালিয়ে যাবেন, নাকি অপশন ডি তাকে ধমক দিবেন এবং শিক্ষাদানে বাধা না দিতে বলবেন? কি বলবেন? যে শিক্ষা দিচ্ছি, আপনি টিচিং করছেন তো যেন আমাকে কোনো প্রশ্ন না করে সেটা বলবেন, ধমক দেবেন তাকে, নাকি তার প্রতি কোনো মনোযোগ দিবেন না, নাকি তাকে বিরতির পরে ডাকবেন, নাকি অবিলম্বে তাকে সঠিক উত্তরটা বলবেন? তো যদি কোনো একটা ছাত্র প্রশ্ন করে তাহলে আপনার উচিত হবে তাকে অবিলম্বে সঠিক উত্তর দেওয়া, মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা চলুন তাহলে তারপরে 18 নম্বর প্রশ্নটি দেখে নিই। কি বলেছে? আচ্ছা, এখানে বলেছে শিক্ষার্থীদের মধ্যে চুরি করার অভ্যাস থেকে মুক্তি পেতে একজন শিক্ষকের কি করা উচিত? অর্থাৎ কোনো একটা শিক্ষার্থীর মধ্যে চুরি করার অভ্যাস থাকে, তাহলে সেই চুরি করার অভ্যাস থেকে তাকে যদি মুক্তি দিতে চান, মানে কি করে তাকে চুরি করা থেকে সরিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ, তা আপনার কি করা উচিত? অপশন এ এর পরিণতি বলতে হবে, নাকি অপশন বি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, নাকি অপশন সি শাস্তি দেওয়া উচিত, নাকি অপশন ডি গুরুতর শাস্তি দেওয়া? তো গুরুতর শাস্তি দেওয়া এটা হবে না, তাকে শাস্তি দেওয়া উচিত এটাও হবে না, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে এটাও হবে না, কারণ
তাকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করালে সে ততটা বুঝবে না, কিন্তু আপনার উচিত হবে এর পরিণতি সম্পর্কে বলতে হবে, যে চুরি করলে এর শাস্তিটা, এর সাজাটা কি হয়, এর পরিণতি কি হয়, হ্যাঁ, এটা কতটা উচিত বা অনুচিত, বা এর শাস্তি বা ভয়াবহ অপরাধ সেই সম্পর্কে আপনাকে জানাতে হবে, এর পরিণতি সম্পর্কে আপনাকে বলতে হবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, কারেক্ট উত্তর। ওকে, তো এই প্রশ্নের কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ, এর পরিণতি সম্পর্কে আপনাকে বলতে হবে, বোঝাতে হবে। এরপরে চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 19 নম্বর প্রশ্ন কি বলেছে? 19 নম্বর প্রশ্নে শিক্ষার্থীরা পাঠ না বুঝলে শিক্ষকের উচিত, তাহলে শিক্ষকরা আপনার পড়ানো বুঝতে পারলো না, তাহলে আপনার কি করা উচিত? পুনরায় ব্যাখ্যা করবেন, নাকি অপশন বি এ বলা হচ্ছে পরবর্তী পাঠ শুরু করবেন, নাকি অপশন সি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ, নাকি অপশন ডি প্রশ্ন করবেন? তো শিক্ষার্থীরা পাঠ না বুঝলে আপনার উচিত হবে পুনরায় ব্যাখ্যা করা, আবার পাঠটাকে পুনরায় বোঝানো, পুনরায় এক্সপ্লেইন করা, হ্যাঁ। তো এই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, আর লাস্ট প্রশ্ন আমাদের কাছে রয়েছে 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন কি রয়েছে? মাইক্রো টিচিংয়ের সুবিধা কি? এই সুবিধাটা কি, মাইক্রো টিচিংয়ের সুবিধা কি রয়েছে? অপশন এ প্রতিক্রিয়া শিক্ষাদানের পদ্ধতির উন্নতিতে সাহায্য করে, তাহলে শিক্ষাদান যে করছেন, হ্যাঁ, বা টিচিং করছেন তার সেই পদ্ধতি সম্পর্কে, সেই মেথডের উন্নতিতে সাহায্য করে মাইক্রো টিচিংটা, নাকি অপশন বি সময়ের স্বল্পতার কারণে, হ্যাঁ, শর্ট টাইমের কারণে আপনি পাঠ পরিকল্পনাটিকে ছোট ছোট ইউনিটে বিভক্ত করেন এবং এইভাবে বিষয়বস্তুর উপর দক্ষতা অর্জন করেন, নাকি অপশন সি এটি স্বমূল্যায়নে, হ্যাঁ, মানে রিইভ্যালুয়েশন, যে সেলফ ইভ্যালুয়েশনে সহায়তা করে এবং শিক্ষক তাদের প্রতি আস্থা তৈরি করে, হ্যাঁ, নাকি উপরের সবকটি? তো দেখুন অপশন এতে যেটা বলা হয়েছে শিক্ষাদানের উন্নতিতে, পদ্ধতির উন্নতিতে অবশ্যই সাহায্য করবে, এটা রাইট রয়েছে, এবং একটা শর্ট টাইম থাকে এখানে, মাত্র 6 মিনিট বা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে ছোট ছোট এককে বিষয়বস্তুটাকে ভাগ করে নিয়ে তারপরে বিষয়বস্তুটার উপরে দক্ষতা অর্জন করতে হয়, এটাও রাইট, এটাও ঠিক রয়েছে, মাইক্রো টিচিংয়ে করতে হয় এটা। তারপরে এখানে স্বমূল্যায়নের সহায়তা করে, অর্থাৎ আপনার কোথায় ত্রুটি থাকে, কোথায় ভুল থাকে, এটা কিন্তু দেখা হয়, হ্যাঁ। তো এই একটা জিনিস। তো এবং তাহলে অপশন এ বি সি প্রত্যেকেই ঠিক আছে, তাহলে অপশন ডি এ বলা হচ্ছে উপরে সবকটি, তাহলে উপরে সবকটি হবে রাইট অ্যান্সার। ওকে, তো দেখুন আমি আপনাদেরকে আপনাদের সিলেবাস, আপনাদের যে প্রাইমারি টেটের সিলেবাস রয়েছে, এই সিলেবাস প্রত্যেকটা ত্রিপুরা টেটের সিলেবাস বলুন, আসাম টেটের সিলেবাস বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস বলুন, সেই সিলেবাস, পুরো সিলেবাস এই আমার চ্যানেলে আপনারাকে কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে আবার কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ এই ধরনের এমসিকিউগুলো আমি আপনাদেরকে ফ্রিতে, সেখানে পিডিএফগুলো ফ্রিতে দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টে আমার ভিডিও বানাতে আমাকে আরও মোটিভেটেড করে। তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে যাবেন, এবং লাইকগুলো দেখে বা কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিওগুলো পছন্দ করছেন, হ্যাঁ, এবং আপনাদের ভিডিওগুলো আরও দরকার। তো আমি নিউ ভিডিও আপনাদের আরও তাড়াতাড়ি করে ভিডিওগুলো দিতে পারবো। তো বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, যেন চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো হয়, বড় হয়, হ্যাঁ। এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই যে পাশের বেল বাটনটা পাবেন, হ্যাঁ, ওখানে অন করে রাখবেন, অল করে রাখবেন, অল লেখা আছে, ওটাকে বাজিয়ে রাখবেন। ওকে, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি ভিডিওটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাছাড়া আমার চ্যানেলে যে ইভিএস, সিডিপি এবং ম্যাথ, ওকে, এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভিডিও দেওয়া হচ্ছে। চ্যানেলে প্লেলিস্টগুলো ফলো করুন, প্লেলিস্টে অনেক ভিডিও দেওয়া হয়েছে,
তো আজ পর্যন্ত অনেকগুলোই ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 140-এর উপরে বা প্রায় 150-এর উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে। আপনারা চ্যানেলের সাথে দেখুন, ভিডিও প্লেলিস্টগুলো দেখুন, দেখবেন ওখানে অনেকগুলো ভিডিও, প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আপনাদের সিলেবাস থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটাই। তো প্রত্যেকটা ভিডিও আপনার উপকারে লাগবে বলে আমি মনে করি। এগুলো খাতায় নোট করে নিয়ে পড়াশোনা করতে পারলে আপনার এর খুব ভালো হবে। যদি আপনারা এগুলো নোট করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ডিটেলস নোটসগুলো নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এগুলোর জন্য কিছুটা চার্জ রাখা হয়েছে, কিছুটা ফিস দিয়ে আপনাদেরকে সেগুলো নিতে হবে। এবং ম্যাথমেটিক্সের জন্য যদি আপনার দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনলাইন ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।